এরশাদের জাতীয় পার্টির যে চেয়ারম্যান হতে পারে তার ভাই জি এম কাদের সাহেব, তিনি কেন তার ভাতিজার পাশে থাকতে পারলেন না? ওনার সাথে আমার সম্পর্কটা ছিল টক ঝাল মিষ্টি সবকিছু মিলে। ট্রাস্টের একমাত্র বেনিফিশিয়ারি এরশাদ সাহেবের ছেলে এরিক এরশাদ। ওনার সাথে আমার বিচ্ছেদটা কিন্তু খুব সুন্দর ছিল না। এই বিচ্ছেদের পিছনে রাজনীতি ছিল নাকি ওনার শুধু রাগ আমার উপরে যে আমি কেন মা হয়ে আমি কেন এরিকের পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের কাজ করতে হয়, আমাদের সাজতে হয়, আমাদের বাইরে যেতে হয়, কিন্তু এরিক ভালো নেই, এরিক খুব কষ্টে আছে। যে রাজনীতি করতে পারে সে কেন তার সন্তানের পাশে থাকতে পারে না? আমরা বিভিন্ন সময় দেখেছি হোসেন মোহাম্মদ এরশাদ কবিতার প্রতি কবি। হ্যাঁ, তিনি কবিতা লিখতেন, কবিতা গান দুইটাই পাশাপাশি সমান্তরালে চলতো, না বেশি গান শুনতেন বেশি কবিতা লিখতেন? আপনার সময় আপনি কি দেখেছেন? গান শুনতেন প্রতিদিনই গান শুনতেন, কিন্তু কবিতা মাঝে মধ্যে দেখতাম যে উনি কোনো কোনো বিশেষ অকেশনে হয়তো কবিতা উনি লিখতেন, যেহেতু ওনাকে লেখার তাগিদ দেওয়া হতো, লেখার জন্য বলা হতো যে হয়তো কোনো পত্রিকা থেকে হয়তো বা, যেমন আমার মনে আছে একটা ইনসিডেন্ট, করতোয়া পত্রিকা নামে একটা পত্রিকা আছে আমাদের দেশে, উত্তরাঞ্চল থেকে খুব নাম করা। তো উনি বলছেন দেখো তো আমাকে করতোয়া থেকে এরকম পাঠিয়েছে, আমাকে কবিতাটা লিখতে হবে, কি করে খুব চিন্তা পড়ে গেল। তখন আমি তখন বললাম যে আমার আব্বা যদি হতো না, আমার আব্বা এখন করতোয়া নদীকে নিয়েই এখন কবিতা লিখে ফেলতেন এখনই। সো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। তারপরে দেখলাম যে উনি বললেন বাহ, তুমি তো খুব ইন্টেলিজেন্ট, তুমি একটা কাজ করো। চেতনাটা আরো জাগিয়ে দিলে, চেতনা জাগিয়ে দিলাম বা ওনাকে হেল্প করলাম যে তুমি 2 লাইন লিখে দাও, বা কিভাবে শুরু করা যায়, বা আমি এইভাবে লিখছি তুমি কিভাবে কি মনে করো। সো আমার কিছু না কিছু সবসময় দেখতাম যে উনি মানে আমার হেল্প বলবো না, আমি আসলে আমাকে ইনভলভ রাখতেন, সবকিছুতে ইনভলভ রাখতেন আমাকে। এবং আমার যেটি মনে হয় আপনার বক্তব্য থেকে সেটি হচ্ছে, তো আমরা তো তাকে ওইভাবে দেখিনি, আপনি যেভাবে তাকে অনুভব করছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যেও কিন্তু এক ধরনের সংবেদনশীলতা ছিল। যেমন সবাই শুয়ে আছে ফ্লোরে, মেঝেতে, উনি বিছানায়, উনি বাথরুমে যাবেন, কিন্তু কাউকে উনি ডাকছেন না, বা এমন ভাবে তিনি ফেলছেন সন্তর্পণে যাতে কেউ ডিস্টার্ব ফিল না। তো এই যে আপনি ঘুমোচ্ছেন, তিনি দেখছেন, দেখে আবার চলে যাচ্ছেন, কিন্তু উনি ডাকছেন না, তার মানে উনি খুব সংবেদনশীল ছিলেন সবকিছু মিলে। তো তার এই যে অনুপস্থিতি, এই অনুপস্থিতিকে আপনি কিভাবে, যেহেতু নিশ্চয়ই আপনাকে তার স্মৃতিগুলো আপনাকে পীড়া দেয়, আপনাকে তার কোন স্মৃতি আপনাকে আনন্দিত করে? দেখেন, ওনার সাথে আমার সম্পর্কটা ছিল টক ঝাল মিষ্টি সবকিছু মিলে। আজকে যদি আমি আপনার স্টুডিওতে বসে শুধু ওনার পক্ষে শুধু সুন্দর সুন্দর কথা বলি, এটা রং হবে, কারণ ওনার সাথে আমার বিচ্ছেদটা কিন্তু খুব সুন্দর ছিল না। এই বিচ্ছেদের পিছনে রাজনীতি ছিল, এই বিচ্ছেদের পিছনে রাজাদের অনেক বড় বড় নীতি ছিল, যে এটা বোঝায় রাজনীতি ছিল এবং রাজাদের বড় বড় নীতি ছিল। আমি কথাটা ভেবেই বলেছি, কারণ ও তখন বুঝতাম না, আমি তখন এত কিছু বোঝার মতো বয়সও আমার হয়নি। তো তখন তারা যে রাজনীতিটা করেছিল আমার সাথে, উনি কন্ট্রোল করতে পারেননি, উনি হ্যান্ডেল করতে পারেননি। উনি ভাবেনি যে ওনার নিজের স্ত্রীকে ওনাকে স্যাক্রিফাইস করতে হবে। এই কথাটা উনি মৃত্যুর সময় আমার হাত দুটো ধরে উনি 40টা মিনিট আমার সাথে থেকেছেন হসপিটালে, এবং উনি আমার কাছে মাফ চেয়ে বলে গেছেন যে আমি পৃথিবীতে আমি অনেক নারীর সঙ্গ পেয়েছি, অনেক নারীর সাথে আমার সম্পর্ক হয়েছে, কিন্তু আমি আমার সন্তানের মাকে ভালোবাসতাম। আমি হেসেছি, ঠিক আছে, এখন বিশ্বাস অবিশ্বাস এগুলো নিয়ে তো প্রশ্ন উঠছে না, বাট এখন তো সময় শেষে চলে গেছে। আমি সবকিছু ভুলে গেলাম, আমি সবকিছু মাফ করে দিলাম। ওনার সাথে সম্পর্ক আমার, আমি ভালোটুকুই চিন্তা করি, আমি ভালোটুকুই গ্রহণ করি, আমি খারাপগুলো চিন্তা করতে চাই না, আমাকে অনেক কষ্ট দেয়। এরশাদের স্মৃতি, এরশাদের গড়ে যাওয়া হোসেন মোহাম্মদ এরশাদের ট্রাস্ট, সেই ট্রাস্টের বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমালোচনা, আলোচনা ইত্যাদি বিভিন্ন সংবাদ আমরা পরিবেশিত করতে দেখি। আসলে বর্তমান অবস্থা কি সেই ট্রাস্টের একমাত্র বেনিফিশিয়ারি এরশাদ সাহেবের ছেলে এরিক এরশাদ, আর কেউ নয়, আর কেউ হতেও পারবে না। এরিকের কল্যাণে তার বাবা কিছু টাকা এবং কয়েকটা ফ্ল্যাট, এইটা আর একটা কোল্ড স্টোরেজ রেখে গেছেন,
এবং দুটো পলিটিক্যাল ঠিকানা, একটা পলিটিক্যাল ঠিকানা প্রেসিডেন্ট পার্ক, একটা পলিটিক্যাল ঠিকানা পল্লী নিবাস রংপুরে। এই এই পলিটিক্যাল ঠিকানাগুলো এরশাদ সাহেব এরিকের জন্য রেখে গেছে। আমার সব থেকে দুঃখ লাগে, আমি 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 মানে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে তো হ্যাঁ যারা তো ট্রাস্টটাকে নিয়ে খেলছে, দুষ্টামি করছে, বদমাইশি করছে, এরিককে কষ্ট দিচ্ছে, তারা তো করছে একরকমের স্যাডিস মেন্টাল, তাদের এই ছোট মনোভাব থেকে তারা এই কাজগুলো করছে। ঠিক আছে, করে আমি জানি না তারা কত দূর যাবে বা এর শেষ কোথায়, এর শেষ পরিণতি কি। আমার দুঃখটা লাগে যে এরশাদ সাহেবের যে রাজনীতি করতে পারে, সে কেন তার সন্তানের পাশে থাকতে পারে না। এর সাথে জাতীয় পার্টির যে চেয়ারম্যান হতে পারে, তার ভাই জিএম কাদের সাহেব, তিনি কেন তার ভাতিজার পাশে থাকতে পারলেন না। তার ভাতিজা কি এতই অচ্ছুত হয়ে গেছে, মানে তার ভাতিজা কি এত ইউজলেস, এতই খারাপ? বা তাহলে তো তার ভাইয়ের রেখে যাওয়া জাতীয় পার্টি নিয়ে উনি কেন পলিটিক্স করতে আসছেন? কিসের জন্য উনি জাতীয় পার্টির থেকে উনি এমপি হতে চান, উনি জাতীয় পার্টি থেকে অপোজিশন লিডার হতে চান, উনি রংপুরে যেতে চান, উনি এরশাদ সাহেবের কবর জিয়ারত করতেছেন বারবার করে, কবরে যাচ্ছেন, উনি ওনার ভাইকে এত ভালোবাসেন, আমরা বিশ্বাস করি উনি ওনার ভাইকে ভালোবাসেন। তাহলে কি ওনার উচিত ছিল না যে ওনার একমাত্র ভাতিজা যে এরিক এরশাদ, আজকে সে একটা অটিস্টিক চাইল্ড, এই বাচ্চাটা কষ্ট পাচ্ছে, সেই বাচ্চাটাকে তার পাশে এসে দাঁড়ানো উচিত? নাকি ওনার শুধু রাগ আমার উপরে যে আমি কেন মা হয়ে আমি কেন এরিকের পাশে এসে দাঁড়িয়েছি? তাহলে আমাকে উনি বলুক যে ঠিক আছে ভাবি, আপনার বা বিদিশা, আমাকে তো উনি ভাবি ডাকেন না, বিদিশাই ডাকতেন, বিদিশা আপনাকে দরকার নেই, আপনাকে প্রয়োজন নেই, এরিককে আমরাই টেক কেয়ার করবো, আমরাই দেখাশোনা করব। সেটা উনি বললেন না। উনি এরিককে কোনোদিন ডাকতেও আসলেন না, এরিককে কখনো দেখলেন না, এরিককে কোনোদিন আজ পর্যন্ত একটা ঈদে একটা কাপড়, একটা পাঞ্জাবিও গিফট করলেন না। মানে আমি অবাক হয়ে যাই, তারাই এরিকের বাবার পলিটিক্স করছেন এবং করতে চাচ্ছেন। হ্যাঁ, আপনার বক্তব্যে এটি স্পষ্ট হয়ে গেল যে এই যে আচরণের জন্য আপনিও ব্যতীত হচ্ছেন, কিন্তু এই অবস্থায় জিএম কাদেরের যে ভূমিকা, এই ভূমিকার জন্য তার সঙ্গে কি আপনি সরাসরি কখনো কথা বলেছেন যে আপনি কেন এই ধরনের আচরণ করছেন? সেই ধরনের সুযোগ আমি পাইনি। সেই ধরনের সুযোগ যদি আসতেন, কারণ যেহেতু উনি আমাদের সবার বয়োজ্যেষ্ঠ, উনি এখন জাতীয় পার্টির চেয়ারম্যানও উনি, ওনার কাছ থেকে আমরা আশা করেছিলাম যে উনি হয়তো বা প্রেসিডেন্ট পার্ক তো উনি চিনেন, উনি জানেন, উনি হয়তো এরিককে দেখতে আসবেন। এমনিতে আপনাদের সঙ্গে জিএম কাদের সঙ্গে আপনার টেলি যোগাযোগ বা কোনো এমনি যোগাযোগ হয় কিনা? না, কখনো হয় না, কখনো খোঁজ খবর নেননি উনি আমাদের। তার এই যে আচরণ, এই আচরণের মূল কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? আমি না ওনাকে নিয়ে না এত বিশ্লেষণ করতে চাই না। মূল কারণটা উনি আসলে বুঝবেন। হয়তো বা ওনার পারিবারিক কোনো সমস্যা আছে, বা হয়তো বা উনি যেটা চেয়েছিলেন সেইভাবে হয়তো বা সবকিছু হয়ে ওঠেনি, বা উনি হয়তো আমাদেরকে প্রচুর ঘৃণা করে, আমাদেরকে কাউকে পছন্দ করে না, উনি হয়তো এরিককে ভালোবাসেন। এই অবস্থায় তো এরিককে বিভিন্ন ধরনের দুর্দশার মধ্যে বা মানে পীড়িত অবস্থায় থাকতে হচ্ছে, ব্যতীত হতে হচ্ছে, সে আমি বলবো যে সে বঞ্চনার শিকার হচ্ছে। এই অবস্থায় তার বর্তমান জীবনযাপন সম্পর্কে যদি আমাদের কিছু বলেন, এবং তার যে ভবিষ্যৎ যে নিরাপত্তা বিষয়ে আমাদের কিছু ইনসিডেন্ট ঘটেছে, এটা মিডিয়া সবাই জানে। তারপরে হচ্ছে এরিক একটা স্পেশাল চাইল্ড, এরিকের বাসাটা একটা পলিটিক্যাল হাউস, এখানে নিরাপত্তা খুবই কম। এরিক নিজে প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করে কয়েকবার করে এরিক মিডিয়াতে আবেদন জানিয়েছেন যে আমাকে বাঁচান, আমি আর সহ্য করতে পারছি না। আসলে একটা বাচ্চা কত নেবে, কত সহ্য করবো? একটা স্পেশাল চাইল্ড, এটুকু সবার বোঝা উচিত। একটা স্পেশাল চাইল্ডের যদি মেন্টাল ব্যালেন্স যদি ঠিক না থাকে, সে বাচ্চাটা কালাপস হয়ে যাবে, সেই বাচ্চাটা আয়ুটা কমে যাবে। তখন আমার বাচ্চার এই দায়িত্ব কে নিবে? কাকে আমি ব্লেম করব? সবাই বলবে যে হ্যাঁ আপনাকে তো খুব সুন্দর, আপনি শাড়ি পরে এসে সুন্দর করে ইন্টারভিউ দিচ্ছেন। ভাইরে, এটা কোনো লাইফ না। এটা মানুষের জন্য আমাদের করতে হয়, আমাদের কাজ করতে হয়, আমাদের সাজতে হয়, আমাদের বাইরে যেতে হয়। কিন্তু এরিক ভালো নেই, এরিক খুব কষ্টে আছে। এরিককে খুব কষ্টে রেখেছে একটা এই ট্রাস্টের সোকল যারা চেয়ারম্যান এবং তার সাথে যারা যে টিম যারা ছিলেন, এই তারা হচ্ছে একটা চক্র মিলে একটা ওকে জিম্মি করে রেখেছে। এই জিম্মি থেকে এরিককে মুক্ত হতে হবে। এই মুক্ত করার জন্য আপনার তো চেষ্টা রয়েছে, কিন্তু আপনার কি মনে হয় যে
তাদের যে আচার আচরণ সেটা কিভাবে আসলে মুক্ত করা সম্ভব এদিকে এই নির্যাতন থেকে, এই বঞ্চনা থেকে? আমরা চেষ্টা করছি, আমরা বিভিন্ন ভাবে আমরা কিছুদিন আগেও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছি, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ওনাকে জানিয়েছি। আমি জানি কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো হেল্প আসবে, কোনো না কোনো ডিপার্টমেন্টে থেকে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক সংবেদনশীল মানুষ, উনি এরিককে যথেষ্ট স্নেহ করেন। হয়তো উনি স্টাডি করছেন যে আদৌ এরিক কষ্টে আছে কিনা, নাকি এটা বানানো কোনো গল্প। তো যখন দেখবে যে সত্যি সত্যি এই বাচ্চাটা এরকম অবস্থা, তো তখন নিশ্চয়ই তারা হেল্প করতে আসবেন। এটা এটা আমি 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 অন্তত বিশ্বাস আমি বিশ্বাস করি। এরিকের বর্তমান জীবনযাপন নিয়ে প্রশ্ন করেছিলাম যে তিনি এখন কিভাবে জীবনযাপন করছেন, সবকিছু মিলে তার দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল আগের মতো সেই মানসিক কষ্টের মধ্যে থাকলে তো ধরেন স্বাভাবিক, ওর লেখাপড়া ব্যাহত হচ্ছে। ও যে যে বাচ্চার বছরে 2বার করে মেডিকেল চেক আপের জন্য যেতে হয়, আপনারা তো জানেন সেটা সবাই, যেহেতু একটা স্পেশাল চাইল্ড। সে গত 2 বছর ধরে দেশের বাইরে যেতে পারছে না। সে এবার হজে যেতে পারলো না, উমরাতে যেতে পারছে না। সে মানে সবকিছু মিলাই তো ইজ আপসেট, তাই না? তারপর ওর যে মিউজিক্যাল, ওর যে স্টুডিও প্রয়োজন, ওর সাথে যে টিম দরকার, আমি তাদেরকে অ্যাফোর্ড করতে পারি না। আমি তাদের সবাইকে চাকরি থেকে নট করে দিয়েছি। ওর যতগুলো টিচার ছিল, এতগুলো টিচার পর্যন্ত এখন রাখতে পারি না। কোন রকম জাস্ট মানে আমি আমি মা হিসেবে যেভাবে বাঁচিয়ে রাখতে পারি আমার সন্তানকে, আমি ওর সন্তানকে জাস্ট আমি বাঁচিয়ে রেখেছি। কিন্তু ওর বাবার ট্রাস্ট থেকে সে কোনো কিছু ব্যবহার করতে পারছে না। আপনারা কথা শুনলেন বিদিশা এরশাদের, যিনি একজন কবি কন্যা এবং নিজেও তিনি কবি, এবং রাজনীতিতে তিনি ধীরে ধীরে আমাদের সামনে আরও পরিপূর্ণভাবে আবির্ভূত হবেন। আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।